হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর প্রথমেই ক্ষমা চেয়ে নেবো যে এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমরা গেছিলাম পুরী ঘুরতে, তো সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই ভিডিওতে তোমাদের হোস্ট ফাল্গুনি কিন্তু যেতে পারিনি, কারণ ওর এক্সাম পড়ে গেছিলো, তাই আমাকে একাই সবটা সামলাতে হয়েছে, কি আর বলবো। তো এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, ক্যাব আসছে, ক্যাবে উঠবো। আর এই যে বিশাল এসছে আমাদেরকে সি অফ করতে, ও বেচারা যেতে পারছে না আমাদের সাথে ঘুরতে। আমার বাড়ি তো শ্যামবাজারের কাছে, আর আমাদের ট্রেন ছিল শালিমার থেকে 8:35-এ, তাই আমরা হাতে 2 ঘন্টা টাইম নিয়েই বেরিয়েছি বাড়ি থেকে। তো এখন চলো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এবারে এসে গেছি আমরা শালিমার স্টেশনে। এই এত লাগেজের কারণে আমাদের স্টেশনের ভেতরে আসার ভিডিও আমার আর করে ওঠা হয়নি। তো একেবারে স্টেশনের ভেতরে এসেই তোমাদের সাথে কথা বলছি। তো এবার যাচ্ছি আমরা এসে তো প্রায় আমাদের হাতে 1 ঘন্টার ওপরেই ছিল। তো দেখছি ট্রেন অলরেডি দিয়েছে, ট্রেন দাঁড়িয়ে আছে। তো ওই জন্য আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি। ট্রেনে উঠে যাব, উঠে লাগেজগুলো একেবারে সেট করে নেব। আর তোমরা যারা পুরী যাবে এখন কিন্তু একটু চেক করে নিও, পুরীর টিকিট পাওয়া কিন্তু খুবই অসুবিধা, কারণ এখন টাইম করে দিয়েছে 2 মাস আগে থেকে রিজার্ভেশন করা যায়। তো আমরাও একদম 2 মাসের মাথাতেই টিকিট কেটেছিলাম, তাই আমরা 2টো টিকিটই যাওয়ার প্লাস আসার দুটোই কনফার্ম টিকিট পেয়ে গেছি। আর আমাদের আসারও এই সেম ট্রেনই ছিল, পুরী শালিমার সুপারফাস্ট। তো এবার এনজয় করো তোমরা জার্নি, আবার কালকে পুরীতে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি বিধ্বস্ত জার্নির পর আমাদের ট্রেন চলে এসছে স্টেশনে, পুরী স্টেশনে। তো আমাদের টাইমিং ছিল 5:10, কিন্তু ট্রেন 15 মিনিট মতো লেট করেছে, বেশি না। তো এবার এই বাইরে বেরাবো, বাইরে বেরিয়ে অটো ধরবো। তো বাইরে এসে অনেক বার্গেন করে, অনেক অটোওয়ালার সাথে বার্গেন করে আমরা হোটেলে যাওয়ার জন্য অটো বুক করেছি 300 টাকায় 6 জন। তো আমরা লাগেজপত্র নিয়ে এবার বেরোচ্ছি হোটেলের দিকে। আমাদের হোটেল আগে থেকেই বুক করা আছে, হোটেল নীলমাধব পুরী, যেটা বাঙালি বাজার থেকে একটু এগিয়ে। তো সেই হোটেলে যাব। তো পুরীতে এসে আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা কিন্তু 2 মাস আগেই হোটেল বুক করে রেখেছিলাম। তো এখন হোটেলের যে ম্যানেজার আছে, আমরা ইউটিউবে এবং গুগলে ভালো রিভিউ দেখেই এই হোটেলটা বুক করেছিলাম। তো এখন যিনি ম্যানেজার আছে তিনি বলছেন, আমার কিন্তু সব কিছু মেনশন করা ছিল যে আমরা ফার্স্ট ফ্লোরে থাকবো, আমাদের 2টো রুম লাগবে, একটা রুমে ব্যালকনি রাখবে, আমরা ফ্যামিলি থাকবো, উইথ কিচেন রুম লাগবে। উনি আমাদের 2 মাস আগে বিলে প্রপার সব কিছু মেনশন করে 50% অ্যামাউন্ট অ্যাডভান্স নিয়েছিলেন। কিন্তু এখন উনি বলছে যে না, ফার্স্ট ফ্লোরে আমার কোনো রুম ফাঁকা নেই, আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোরে থাকতে হবে। তো এই নিয়ে কিছু কথা কাটাকাটি হওয়ার পর আমরা বলেছি যে না, সেরকম হলে আমরা হোটেলে থাকছি না, আপনি অ্যাডভান্স ফেরত দিয়ে দিন। তো উনি এখন অ্যাডভান্স অ্যামাউন্ট ফেরত দিচ্ছেন, কিন্তু অ্যাডভান্স অ্যামাউন্ট উনি ফেরত দিচ্ছেন সেটা বড় কথা না। মেন বড় কথাটা হয়ে গেল যে এখন আমাকে হোটেল খুঁজতে হবে এই হ্যারাসমেন্টটা। তো ফাইনালি আমার চেনা জানা ছিল বলে আমি হোটেল পেয়ে গেছি, কিন্তু আমাকে এই হ্যারাসমেন্টটা হতে হলো যে ওখানে এসে
ওয়েট করে আমি রুম পেলাম না, আবার সেখান থেকে লাগেজপত্র নিয়ে আরেক হোটেলে যেতে হচ্ছে। তো সেই হোটেলটা, যে হোটেলে আমরা ছিলাম, সেটার নাম হচ্ছে নিউ মালঞ্চ। ওটা একটা বিলো অ্যাভারেজ হোটেল, কিন্তু এতটাই এই টাইমে ভিড় রয়েছে পুরীতে যে আমরা সেরকম কোনো বাজেটের মধ্যে রুম না পাওয়ায় ওই হোটেলে থাকতে হয়েছে। কিন্তু একটা কথা বলবো যে এই নিউ মালঞ্চ যে হোটেলটা, তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো তাহলে লোকেশনটা দেখতে পারো। আমাদের যে সাব প্যালেস হোটেল, ঠিক তার পেছনের হোটেলটা সাব প্যালেস, তারপর এশিয়ান ইন, তারপরেই কিন্তু এই নিউ মালঞ্চ হোটেলটা। এবং এটা কিন্তু একটা সি ফেসিং হোটেল। তো পুরীতে বাজেটের মধ্যে সি ফেসিং হোটেল বলতে কিন্তু একমাত্র এই হোটেলটাই আছে, নিউ মালঞ্চ। এতে কিচেন ফেসিলিটিও রয়েছে, তোমরা যে চাইবে এখানে এসে তোমরা রান্না করেও খেতে পারো। এখানে কিন্তু বাসন সব ফ্রি, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না, শুধুমাত্র গ্যাস আর ওভেনের জন্য টাকা দিতে হয়। তো এই হোটেলের ম্যানেজারের নাম্বার আর লোকেশন আমি ম্যাপে দিয়ে দেবো, তোমরা চাইলে ফোন করে কথা বলে নিতে পারো। তো আজকে যেহেতু পুরীতে আমাদের ফার্স্ট ডে, তাই আমরা এসে একটু বিচে ঘুরতে এসেছিলাম, তারপর স্নান করে রেস্ট নিয়ে বিকালবেলা আবার চলে এসেছি মার্কেটে ঘুরতে। তো এই হচ্ছে পুরীর মার্কেট। এখানে তোমরা যাবতীয় সব রকমের জিনিস পেয়ে যাবে, শুধু তোমাদের অবশ্যই বার্গেন করতে হবে। এখানে কোনো জিনিসের কিন্তু ফিক্সড রেট নয়, আর অনেক জিনিসেরই দাম এরা অনেক বেশি বলে। তোমরা যদি বার্গেন করতে পারো তাহলে অবশ্যই গেনার হবে। মার্কেটটা ঘুরে দেখো, এখানে বাচ্চাদের খেলারও প্রচুর জিনিস আছে, এছাড়াও অনেক জিনিস আছে যেগুলো তোমরা নিজেদের প্রিয়জনদের জন্য কিনতে পারবে। বিভিন্ন রকমের খাবার দাবার সব কিছু আছে এখানে। তো আমাদের হোটেলটা ছিল তোমার লাইট হাউসের একটু আগে, সেখান থেকে আপ টু তোমার পুরীর তোমার চৈতন্য মহাপ্রভু মন্দির অবধি কিন্তু প্রায় মার্কেট, এতটা বড় জায়গা নিয়ে। তো ফাইনালি মার্কেটে ঘুরে টায়ার্ড হয়ে আর হাঁটা যাচ্ছে না, অনেক দিন পর বালিতে এরকমভাবে হাঁটাহাঁটি করা হলো। দিয়ে এসব কমপ্লিট হওয়ার পরে আমরা একটা স্টল দেখে সেখানে এই দেখো বসেছি, সামনে কাকা বসে আছে মোমো আর ম্যাগি খেতে। অর্ডার দেওয়া হচ্ছে। এই যে তোমরা লাইন দিয়ে সব বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কিন্তু সব প্রাইভেট বাস। আজকে হলো আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আজকে আমরা যাব সাইট সিন করতে। আমরা ওডিটিসির বাসে টিকিট কাটিনি, আমরা প্রাইভেট বাসের কেটেছিলাম। তোমরা চাইলে ওডিটিসির বাসের টিকিট কেটেও সাইট সিনে যেতে পারো, আবার প্রাইভেট বাসেও যেতে পারো। আমরা কিন্তু 6 জন ছিলাম, আমরা প্রাইভেট বাসের টিকিট 350 টাকা করে পেয়েছিলাম। তোমরা যদি বার্গেন করতে পারো হয়তো অফ সিজনে 300তেও পেতে পারো, আবার সেটাই 400তেও পেতে পারো, এটা তোমাদের বার্গেন স্কিলের ওপর। আর ওডিটিসির যেহেতু ওটা ভলভো বাস, ওটার ভাড়া একটু বেশি, আমাদের বাসটাও এসি, ওটাও এসি। তো আজকে আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। এই চন্দ্রভাগা সি বিচ পুরী থেকে 30 কিলোমিটার আর কোনারক মন্দির থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। এই চন্দ্রভাগা সি বিচ আর কোনারক মন্দিরের কিন্তু একটা অদ্ভুত ইতিহাস রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ আর জাম্বতীর পুত্রের নাম হচ্ছে সাম্বা। ভগবান কৃষ্ণের অভিশাপে এই সাম্বার সারা দেহে কিন্তু কুষ্ঠরোগ হয়েছিল। এই কুষ্ঠরোগ থেকে তাকে বাঁচানোর জন্য জাম্বতী ভগবান নারদের শরণাপন্ন হয়। তখন ভগবান নারদ তাকে জানায় যে এই চন্দ্রভাগা
সমুদ্রের পাশে তাকে বসে ভগবান সূর্যের ধ্যান করতে হবে। তখন সাম্বা এসে প্রায় 12 বছর এই চন্দ্রভাগা সমুদ্রের পাশে সূর্যের ধ্যান করে। তখন ভগবান সূর্য তাকে দেখা দিয়ে বলে যে সে যদি এই চন্দ্রভাগা সমুদ্রে স্নান করে সে সূর্য ঠাকুরের একটা মূর্তি পাবে, সেই মূর্তিকে সে যদি ছোঁয় তাহলে তার এই কুষ্ঠরোগ সেরে যাবে। এবং সে সেরকমই পরের দিন সকালবেলা যখন সমুদ্রে স্নান করে একটা সূর্যদেবের মূর্তি পায় এবং সেটা তাকে ছোঁয়ায়, তার কুষ্ঠরোগ সেরে যায়। তখন সে ভগবান সূর্যদেবকে ধন্যবাদ জানানোর জন্য সেই সমুদ্রের পাড়েই একটা সূর্য মন্দির, ছোট একটা সূর্য মন্দির স্থাপন করে। এই মন্দিরে উড়িষ্যার রাজা যে নরসিংহদেব, তার মাও অনেক বছর এখানে পুজো করেছিল। যেহেতু তার কোনো পুত্র সন্তান হচ্ছিল না, তো অনেক বছর পুজো করার পর রাজা নরসিংহদেব জন্ম। সেই কথা তার মা রাজা নরসিংহদেবকে বলেছিল এবং রাজা নরসিংহদেব বলেছিল যে ওই মন্দিরে, তখন রাজা নরসিংহদেব এই ঘটনা জানার পর তার মাকে বচন দেয় যে আমি ওই জায়গায় দুনিয়ার সব থেকে সুন্দর সূর্য মন্দির বানাবো। আর সেই মন্দির বানানোর জন্য সে বিশু মহারানা আর শিবেই সামন্তকে ডেকে পায়। তখন সেই শিবেই সামন্ত আর বিশু মহারানা একটা মন্দিরের যে ছোট স্ট্যাচু মতো হয় সেটা বানিয়ে রাজা নরসিংহদেবকে দেখায়, আর রাজা নরসিংহদেবের খুব পছন্দ হয়। তখন সে বলে যে ঠিক আছে, তাহলে সেই সমুদ্রের পাড়ে এই মন্দিরের নির্মাণ কাজ তোমরা শুরু করো। তখন তারা তার কথা মতোই সেই নির্মাণ কাজ শুরু করে। কিন্তু এখানে রাজার 3টে শর্ত ছিল। সেটা হচ্ছে রাজার লাকি নম্বর ছিল হচ্ছে 12। তাই সে বলেছিল যে এই মন্দির নির্মাণ কাজ করবে 1200 শ্রমিক 12 বছর সময়ের মধ্যে এই নির্মাণ কাজ শেষ করতে হবে। আর যতদিন এই নির্মাণ কাজ চলবে কোনো শ্রমিক তার বাড়িতে যেতে পারবে না, তাদেরকে ওইখানেই থাকতে হবে। তো সেই কথা মতো তারা কাজ শুরু করে। কিন্তু কাজ শেষের প্রায় কিছুদিন আগে তারা একদম মন্দিরের ওপরের যে কলস হয় সেই কলসটা কোনোভাবেই মন্দিরের ওপরে তারা বসাতে পারছিল না। তখন এখান থেকে, সেই মন্দির থেকে অনেক দূরে বিশু মহারানা যখন মন্দির বানাতে আসে তখন তার পুত্র সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু সে তার পুত্র সন্তানকে কখনো দেখেনি। তার নাম ছিল ধর্মপদ। সেই ধর্মপদ 12 বছর পর, যখন তার 12 বছর বয়স হয়, সেই টাইমেই মন্দির নির্মাণের কাজটা শেষ হয়। তখন তার মাকে বলে সে বাবার সাথে দেখা করতে চলে আসে। এবার দেখা করতে এসে দেখে যে বাবা তো খুব বিপদে পড়েছে, এই কলসটা বসানো যাচ্ছে না। এদিকে রাজাও বলে দিয়েছে যে কালকে সকালে 12 বছর কমপ্লিট হচ্ছে, যদি কালকে সকালের মধ্যে এই কলস বসানো না যায় তাহলে এই 1200 শ্রমিকের সে মাথা কেটে দেবে। তো তখন সেই ধর্মপদ তার বাবাকে বলে যে বাবা, আমাকে যদি তুমি সুযোগ দাও তাহলে আমি এই কলস বসানোর চেষ্টা করব। যেহেতু সে বিশু মহারানার পুত্র ছিল, আর বিশু মহারানার অনেক লিপি বা যে পড়াশোনার যে বইগুলো ছিল কিরমভাবে মন্দির তৈরি করতে হয় সেইগুলো সেই 12 বছর ধরে স্টাডি করে এসছে। তাই তার এই মন্দির বানানোর ব্যাপারে কিছুটা হলেও জ্ঞান ছিল। তখন সে যখন চেষ্টা করে তখন সে কলসটা বসিয়ে দিতে পারে। আর সেই চুম্বক, সেই কলসটা এমনভাবেই বানানো ছিল যেখানে সূর্যদেবের যে মূর্তিটা ভেতরে ছিল সেটা হাওয়ায় ভাসতো, আর ওটা বসানোর সাথে সাথেই সূর্যদেবের মূর্তিটা ম্যাগনেটের কারণে হাওয়ায় চলে আসে। কিন্তু এবার ওরা তো চিন্তায় পড়ে যায় যে 1200 শ্রমিক নিয়ে এই মন্দিরটা তৈরির কাজ কমপ্লিট করার কথা, সেখানে তো এখন ধর্মপদ এসে গেছে, তাহলে 1201 জন শ্রমিক হয়ে গেছে। তাহলে এবার কি হবে? রাজা যদি জানতে পারে তাহলে তো এমনিও সবার মাথা রাজা কেটে দেবে। তখন ধর্মপদ দেখে যে তার বাবা বিশু মহারানা খুব চিন্তায় পড়ে গেছে যে এবার কি করব। তখন ধর্মপদ কাউকে কিছু না বলে সবার মাঝখান দিয়ে সে আবার মন্দিরের একদম চূড়ায় উঠে যায়, দিয়ে সেই যে কলসটা সে বসিয়েছিল সেই কলসের মাথায় দাঁড়ায়। তারপরে আকাশের দিকে তাকিয়ে সে ওখান থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। এবার যেহেতু সে ওইখানে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, মূর্তির প্রাণ প্রতিষ্ঠার আগেই এরকম একটা ঘটনা ঘটে, তাই তোমরা দেখো যে কোণারকের মন্দিরে আজ অবধি কোনোদিনও পুজো হয়নি। আর কোণারকের মন্দিরের এখন যেটুকানি বাকি রয়েছে কোণারকের মন্দির, এটা কিন্তু প্রায় বলা যায় যে মন্দিরের এটা অনেকটাই ভাঙা অংশ। এর আগে মন্দিরটা কিন্তু যখন তৈরি হয়েছিল তখন এইরকম ছিল না। এই হলো কোণারক মন্দিরের তোমার ইতিহাস। আর এই জন্য চন্দ্রভাগা সি বিচকে কিন্তু চন্দ্র অভাগা সি বিচও বা চন্দ্র অভাগা সমুদ্রও বলে, যেহেতু ওখানে ধর্মপদ সুইসাইড করেছিল।
তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর শহরে অবস্থিত। লিঙ্গরাজ মন্দির কিন্তু উড়িষ্যা জেলার অনেক পুরনো মন্দিরগুলোর মধ্যে একটা। এটাও কিন্তু রাজবংশের বানানো এবং এই মন্দিরে তোমার শিবেরই আরেকটা প্রতিরূপ যাকে বলা হয় ভগবান হরিহর, তার মূর্তি তোমরা দেখতে পাবে। এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফোন, ক্যামেরা, কোনো ইলেকট্রনিক ডিভাইস ওরা অ্যালাউ করে না। আর তোমরা যদি পুজো দিতে চাও দিতেও পারো। আমরা যেমন পুজো দিইনি, আমরা এমনি ভগবানের দর্শন করে চলে এসেছি। তোমরা পুজো দিতে চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আজকে আমরা নেক্সট যেখানে চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি। তোমরা যখন আসবে তোমরা বাঁ হাতে দেখতে পাবে খণ্ডগিরি, ডান হাতে দেখতে পাবে উদয়গিরি। এই যে দেখো এখন আমরা এই স্লোপ মতো বানানো রয়েছে খণ্ডগিরিতে, এখানে আমরা উঠছি, খণ্ডগিরির পাহাড়ের ওপরে উঠছি। উদয়গিরিতে তোমরা গেলে ওখানে কিন্তু পুরো সিঁড়ি বানানো রয়েছে, কিন্তু খণ্ডগিরিতে স্লোপ মতো বানানো রয়েছে। এবার আমরা উপরে উঠছি, উঠে তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে। তো খণ্ডগিরির এই দেখো ওপরে দূরে দেখা যাচ্ছে সাদা মন্দির, এইটা কিন্তু হচ্ছে জৈন মন্দির যেটা উদয়গিরির টপে বানানো রয়েছে। মানে তোমরা খণ্ডগিরিতে দাঁড়ালে উদয়গিরি দেখতে পাবে, উদয়গিরিতে দাঁড়ালে খণ্ডগিরি দেখতে পাবে, দুটো একদম পাশাপাশি। আগে যতদূর আমি শুনেছি যে এই জায়গাটা নাকি একসাথেই ছিল পাহাড়টা, তারপর এর মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়, আর একটার নাম হয় খণ্ডগিরি, একটার নাম হয় উদয়গিরি। তো এই দুটো পাহাড় মিলিয়ে টোটাল 33টা গুহা আছে, তোমরা এখানে এলে দেখতে পাবে। আর এই গুহাগুলোকে কিন্তু পুরোপুরিভাবে পাহাড় কেটে বানানো হয়েছে। মানে আমি যখন দেখেছি, আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখেছি যে কীরকমভাবে এটাকে বানানো হলো। তোমরাও এলে হয়তো তোমাদেরও তাই হবে। তো তোমরা ভালোভাবে এটাকে দেখো। এটাকে বানিয়েছিল হচ্ছে কলিঙ্গ রাজা খারবেল। জৈন ধর্মের যে সাধুরা ছিল তারা যাতে এখানে থাকতে পারে আর সাধনা করতে পারে, সেই কারণে এই উদয়গিরি আর খণ্ডগিরিতে কে বানানো হয়েছিল। আর তোমরা উদয়গিরির মাথায় দেখতে পাবে একটা জৈন মন্দিরও আছে, এসে দেখে যেও, খুব ভালো জায়গা। তো এবার আমরা যেখানে এসেছি এই জায়গাটির নাম হলো নন্দনকানন। আশা করি তোমরা সবাই এই জায়গাটির নাম শুনেছো। তো এখানে এই জায়গাটা তোমরা দেখতেই পারো, এটা কিন্তু বিরাট বড় একটা চিড়িয়াখানা। আমাদের ভারতের দ্বিতীয় সবথেকে বড় চিড়িয়াখানা হলো নন্দনকানন। এই নন্দনকাননে এলে তোমাদের কিন্তু একদম অন্যরকম অভিজ্ঞতা হবে, কারণ এখানে তোমরা পাবে প্রচুর ফেসিলিটি। এই চিড়িয়াখানাটা এতটাই বড়, এটা কিন্তু প্রায় 1080 একর জমির ওপর তৈরি। এই চিড়িয়াখানাতে তোমরা বিভিন্ন রকমের বাঘ, প্রায় প্রচুর রকমের তোমরা প্রাণী দেখতে পাবে। এখানে তোমরা ওয়াইল্ড সাফারি করতে পারবে। এখানে তোমরা যেহেতু এতটা বড়, তাই জন্য এখানে বিভিন্ন এই ব্যাটারি চালিত গাড়িরও সুবিধা রয়েছে, সেখানেও চড়তে পারবে। টয় ট্রেন রয়েছে, সেটা হচ্ছে চড়তে পারবে। রোপওয়েতে চড়তে পারবে। প্রচুর জিনিস। তো চলো ঘুরে দেখে নিই আর তোমাদেরকে দেখাই। যেহেতু আমরা বাসে করে এসেছিলাম, তো আমাদেরকে 1 ঘন্টাই মাত্র টাইম দেওয়া হয়েছিল এই চিড়িয়াখানাটা ঘোরার জন্য। আর এত ভিড় ছিল, তার সাথে ছিল সেই রকম গরম। তো আমি যতটা চেষ্টা করেছি, যতটা বেশি কভার করা যায়, তো সেইটুকুনি কভার করতে পেরেছি। পুরো চিড়িয়াখানাটা কভার করতে পারিনি, যেহেতু আমাদের একদম হাতে টাইম ছিল না। তো যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, খুব ভালো লাগবে।
এতক্ষণ তোমরা এই অ্যাকোরিয়ামের মাছগুলো দেখলে, বলো কেমন লাগলো দেখতে। খুবই বড় এই অ্যাকোরিয়ামের জায়গাটা। এবার চলো কিছু তোমাদেরকে বাঘ সিংহ দেখাই। এখানেও কিন্তু প্রচুর রকমের বাঘ রয়েছে, ভাল্লুক সব রয়েছে, কিন্তু এত গরম আমি জানি না কতটা কি দেখতে পাবো। চলো দেখা যাক। এবার নন্দনকাননের কিছু প্রাইসের কথা বলে দিই। নন্দনকাননের কিন্তু এন্ট্রি ফিস 12 বছরের উপরে সবার জন্য 50 টাকা। এখানে তোমরা যদি ব্যাটারি গাড়ি করে ঘুরতে চাও, কারণ যেহেতু তোমরা পায়ে হেঁটে পুরো চিড়িয়াখানা অসম্ভব ব্যাপার তোমরা কভার করতে পারবে না। যদি ব্যাটারি গাড়ি করে ঘুরতে চাও তাহলে পার হেড 60 টাকা করে। যদি তোমরা ওয়াইল্ড সাফারি নাও, যদি সাফারিতে করে ঘুরতে চাও, সেক্ষেত্রে এখানে একটা কিছুটা পার্ট আছে যেখানে তোমার বাঘ, হরিণ, ময়ূর এরকম অনেক প্রাণীকেই তোমার একদম ছাড়া রয়েছে। সেখানে তোমরা এখানে এসি বাস পেয়ে যাবে। এসি বাসে করে তোমাদেরকে ঘুরিয়ে পুরো সাফারিটা করানো হবে। সেটার টিকিট প্রাইস কিন্তু পার হেড 100 টাকা করে। আর তোমরা যদি গাইড নিতে চাও তাহলে গাইডেরও বিভিন্ন ক্যাটাগরি আছে। 150 টাকা থেকে শুরু 400 টাকা অবধি। 150 টাকা রয়েছে, 250 টাকা রয়েছে, 400 টাকা রয়েছে। তো তোমরা চাইলে গাইডও নিতে পারো। তো আজকে হলো ডে 3 আমাদের ঘোরার। আজকে আমরা ঘোরার সেরকম কিচ্ছু রাখিনি, কারণ আজকে শুধুমাত্র আমরা জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করব আর মন্দিরে ঘুরবো। তো চলে এসেছি আমরা একদম সকাল সকাল মন্দিরে। আর এখানে তো মন্দিরে তো আমি এসেছিলাম প্রায় 5-6 বছর আগে, তখন এক সিস্টেমে পুজো হতো, আর এখন সিস্টেম পুরোপুরি বদলে গেছে, লাইন সিস্টেম হয়ে গেছে। আর আমরা যে এই টাইমে এসেছি, এই টাইমে প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পারো প্রচণ্ড ভিড়। আমরা প্রায় ধরো তোমরা হাজার হাজার মানুষের লাইন রয়েছে, 4টে গেটেই আলাদা আলাদা করে লাইন রয়েছে, পার্ট বাই পার্ট ঢোকানো হচ্ছে। একটা গেট খুললে আরো 3টে গেট বন্ধ থাকছে, দিয়ে এরকম 1 বাই 1 গেট খোলা হচ্ছে। পুরীর মন্দিরে তো কোনো মোবাইল বা কিছু অ্যালাউ করে না, তাই আমি যতটা পেরেছি বাইরে থেকেই কভার করেছি, তোমরা দেখতে পারো। আরেকটা কথা হচ্ছে, তো এখন কিন্তু বাইরে আর পুরীর মন্দিরে সেরকম দোকানপাট বলতে সেরকম কিছু নেই। আগে যেমন ছিল যে বাইরে টাকা দিয়ে মোবাইল, পার্স এগুলো রাখা যেত, জুতো, তো এখন সেরকম নেই। এখন রয়েছে কিন্তু অনেক কম। আর সেখানে টাকা দিয়ে রাখার থেকে এখন কিন্তু মন্দিরের ভেতরেই তোমরা যখন বাইরের একদম বাইরের দিকের গেট দিয়ে ভেতরে আসবে, মন্দিরের মেইন 4টে গেট না, তার বাইরে যে জায়গাটা রয়েছে ওখানে মোবাইল অ্যালাউ। তোমরা চাইলে ওখানে দেখবে প্রতিটা গেটের পাশে ফ্রিতে জুতো, মোবাইল রাখার সব ওরা ব্যবস্থা করে দিয়েছে। সেই জায়গায় ওখানে ডিটেলস থাকবে, ফর্ম ফিল আপ করে তোমরা, ওরা একটা ব্যাগ দিয়ে দিচ্ছে, সেই ব্যাগের মধ্যে মোবাইল, জুতো এগুলো ভরে ওদের কাছে জমা রেখে দিতে পারবে। তোমরা মন্দিরে পুজো দেওয়ার পর যখন ফিরে আসবে, ওদেরকে টোকেন দেখাবে তোমার, সেই টোকেনটা দেখালে ওরা কিন্তু ওই মোবাইল, পার্স আবার দিয়ে দেবে। তোমাদের এক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না, ফ্রিতে এই সার্ভিস কিন্তু ওরা চালু করেছে। তাই আমরাও সেইখানেই মোবাইল, জুতো এগুলো সব রেখেছিলাম, অ্যান্ড সেফলি সেগুলো আমরা ফেরতও পেয়ে গেছি, তাতে কোনো কিন্তু অসুবিধা হয়। আজকে আমাদের হলো ফাইনালি পুরীতে ঘোরার শেষ দিন, তাই একটু চলে এসেছি বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বিকালবেলা হলে এখান থেকে অটো ধরবো। অটো ধরে ফার্স্টে স্টেশন যাব, তারপর স্টেশন থেকে আমাদের 10টা 10-এর ট্রেন, পুরী শালিমার সুপারফাস্ট। ফাইনালি ব্যাগপত্র সব গুছিয়ে সব প্যাকিং কমপ্লিট, আমরা অটোয় উঠে পড়েছি। আমাদের হোটেল থেকে স্টেশন যাওয়ার ভাড়া লাগলো কিন্তু 6 জনের 300 টাকা, 50 টাকা করে পার হেড। তো এবার ট্রেন আসুক, দেন আমরা পৌঁছে ট্রেন এলে ট্রেনে উঠবো, তারপর তোমাদের ট্রেনের জার্নিটা শেয়ার করছি, তোমরা দেখো। তো এবার আসি খরচার কথায়, যে আমাদের কত খরচা হলো এই পুরো সেকেন্ড ডের আমাদের সাইট সিন করতে। আমরা দেখো চিল্কায় যাইনি, আমরা যে জায়গাগুলোয় গেছি তোমরা এর আগে ভিডিওতে দেখেইছো যে কোন কোন জায়গায় গেছি। আমাদের কিন্তু আমরা প্রাইভেট বাসে করে গেছিলাম, এসি বাস, আমাদের টিকিট লেগেছিলো 350 টাকা করে। তোমরা চাইলে ওডিটিসির বাসে করেও যেতে পারো, তার টিকিট লাগে পার হেড 550 টাকা করে, সেটা কিন্তু ভলভো বাস। আর তোমরা চাইলে প্রাইভেট গাড়িও করতে পারো। আমি সাজেশন দেবো, যদি তোমরা 9 জন বা 10 জনের টিমে ঘুরতে আসো তাহলে তোমরা প্রাইভেট গাড়ি করো। প্রাইভেট গাড়ির ক্ষেত্রে সুবিধা হচ্ছে তোমরা অনেকটা বেশি টাইম ঘুরতে পারবে আর জায়গাগুলো একটু বেশিক্ষণ ধরে দেখতে পারবে। বাসে করে গেলে কিন্তু তোমরা সেটা পারবে না, তারা তোমাদেরকে যে টাইম বেঁধে দেবে তোমাদেরকে তাদের মধ্যে সেই টাইমিংয়ের মধ্যেই পুরোটা কভার করতে হবে, বা যেটুকানি কভার হবে সেইটুকুনি, তাছাড়া আর তোমরা দেখতে পারবে না। যেমন আমরা গেছিলাম রোববার, যেদিনকে আমরা সাইট সিনে গেছিলাম সেটা ছিল রোববার। সোমবার দিন যেহেতু নন্দনকানন বন্ধ থাকে, আর আমার বোনের খুব ইচ্ছা ছিল নন্দনকানন ঘুরে দেখার, তাই আমরা ওই দিনকেই, রবিবার দিনকেই সাইট সিনে গেছিলাম। এবার যে বাসে করে আমরা গেছিলাম সেই কোম্পানি যেদিনকে নন্দনকানন বন্ধ থাকে শুধুমাত্র সোমবারেই শান্তিস্তূপ ঘুরে দেখায়, তাই আমরা কিন্তু রোববার দিনকে গেছিলাম বলে শান্তিস্তূপটা ঘুরে দেখতে পারিনি।
ওরা একমাত্র সোমবার দিনকে নন্দনকানন বন্ধ থাকে বলে সোমবার দিনকে শান্তিস্তূপে নিয়ে যায়, আর সপ্তাহের কোনো দিনেই নিয়ে যায় না। তাই তোমরা যেখান থেকেই বাসের টিকিট করো, কোথায় কোথায় নিয়ে যাবে, কি কি ঘোরাবে, সেইগুলো সব ডিটেলসে জেনে নেবে। আর আসি এবার টিকিট প্রাইসে। প্রথম তোমাদের টিকিট লাগবে হচ্ছে কোনারক মন্দিরে। কোনারক মন্দিরের টিকিট প্রাইস হলো 40 টাকা। তারপরে তোমাদের টিকিট লাগবে হচ্ছে উদয়গিরি খণ্ডগিরির টিকিট প্রাইস হলো 20 টাকা। তারপরে তোমাদের টিকিট লাগবে হচ্ছে নন্দনকাননের তো বলেইছি আগেও, নন্দনকাননের টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা। এছাড়া অ্যাডিশনাল তোমরা যদি ব্যাটারি গাড়ি নাও তাহলে তার খরচা, যদি তোমরা সাফারিতে ওঠো তাহলে তার খরচা, এগুলো এক্সট্রা। আর নন্দনকাননের ভেতরে কিন্তু তোমরা কোনো প্লাস্টিকের জিনিস নিয়ে যেতে পারবে না, জলের বোতল ক্যারি করতে পারবে। সেক্ষেত্রে তোমাদেরকে 50 টাকা জমা করে ওরা জলের বোতলের উপর একটা ট্যাগ লাগিয়ে দেবে, সেই ট্যাগ লাগানো অবস্থায় বোতল নিয়ে যেতে হবে। তোমরা ঘুরে এসে যখন সেই বোতল আবার কাউন্টারে দেখাবে, ওরা সেই ট্যাগটা খুলে নেবে এবং তোমাদেরকে 50 টাকা ফেরত দিয়ে দেবে। আমাদের পুরো এই ট্রিপটা করতে প্রায় তোমাদের সময় লাগলো। আমাদের বাস পুরী থেকে ছেড়েছিল সকালবেলা 7:10 নাগাদ, আর আমরা পুরীতে আবার এসে পুরো ঘুরে পৌঁছেছি তখন প্রায় বাজে 6:30। এই টাইমিং তোমরা হাতে নিয়ে বেরোবে। এবার যত তোমরা আর্লি মর্নিংয়ের বাস ধরতে পারবে তোমাদের ক্ষেত্রে ততই সুবিধা। তবে আমি আবারও সাজেস্ট করব, তোমরা যদি 10 জন বা 11 জন বা 9 জনের টিম আসো তাহলে তোমরা প্রাইভেট গাড়ি বুক করো, সেক্ষেত্রে অনেক সুবিধা পাবে। তোমাদের শান্তিস্তূপও ঘুরে দেখা হয়ে যাবে। আর লিঙ্গরাজ মন্দিরের কোনো এন্ট্রি লাগে না, সেখানে এন্ট্রি ফ্রি। শুধু তোমরা যদি পুজো দাও তাহলে সেই পুজোর যে খরচাটা লাগবে সেটা তোমাদের দিতে হবে, ব্যাস ওইটুকুনি। তো ফাইনালি পুরী জার্নি আমাদের এখানেই শেষ। সকাল বাজে প্রায় 9:20। আমাদের ট্রেন কিন্তু লেট করেছে প্রায় 2 ঘন্টা। তো যাই হোক, এবার আমরা ক্যাব ধরবো, এখান থেকে ধরে বাড়ি যাব। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পুরী ব্লগের অনেক কিছুই শেয়ার করেছি, আবার অনেক কিছুই শেয়ার করতে পারিনি। পরের বছর আমরা চেষ্টা করব আবার আসার, ইচ্ছা তো আছে। আর ফাল্গুনি এবারে আসতে পারেনি, পরের বার যখন আসবো তখন চেষ্টা করব তোমাদেরকে আরও বেশি ডিটেলে ভিডিও দেখানোর। তো যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো না। সো দেরি না করে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যা আমাদের অনেকটা ইন্সপায়ার করে নতুন ভিডিও বানাতে। তো আজকে এই অবধি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।